এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি ইউনুসের কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নটা দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান, এটা জানেও না। এই পিয়নটা বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে থাকতে শুনবেন, পরে শোনাবো। এটা বুঝতে আমার অনেক সময় লাগবে, আমার কনসেন্ট্রেট করতে পারবো না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিম্মি করলাম যে এইটা দেন। প্রথম সার্জিসে পাঠাইলাম, হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে, তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন দিয়েছে। চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারো কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে, এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকারি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে, ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে, মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয়নি তো, তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সা টয়সা আছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘড়ি টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারে কিছু একটা। তো ওরে ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি, কিন্তু রিক্সাওয়ালারা আমি কিন্তু লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে সম্মান করি ভাই, কিছু কিছু জায়গায় একটু থেকেন। আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি, প্রথম আলোর পক্ষে, প্রথম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফকে মাফ করছি, আসিফ মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না, আমরা আর কখনোই এই ওখানে যাবো না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল, ব্যাস এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার সে একই কাজ করেছে, তোদের মাফ করে দিব এখন মাফ করে দিব। তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি। সেটা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, এই প্রথম আলো নিউজ করেছে। আমার সে লাইভে তারা কি বলেছে যে খালেদা ছিল, ইয়েটা পড়েন, শিরোনামটা পড়েন, তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদা। প্রথম আলোর নিউজ। এটা হলো জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক। তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, যে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজমের বক্তব্য নিয়েছি, জজমিয়া বলেছে যে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ 30 নতুন আসামি। এবং 5 তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফ এর মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব, তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এই সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সবকিছুতে। এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো, বিএনপির সাবেক মন্ত্রী। আচ্ছা, তারেক বাবরের বিরুদ্ধে 21 কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ। আচ্ছা, তারপর দেখেন তারেক, বাবর, হারিস ও মামুন বিএনপির 4 মহা দুর্নীতিবাজ। এটা নাকি ফালু নাকি বলছে। আচ্ছা দেখেন, পাকিস্তান, কুয়েত ও সৌদি 300 কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য। খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক। টাকা ফেরত দে, টাকা ফেরত দে। এই যে টাকা আছে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা, তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে, টাকা ফেরত দে আগে। ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়ে দেন আপনারা, তাইলে সেগুলির হিসাব দেন। একটা পত্রিকার অফিস, এক তো আপনারা আগে ভেঙেছেনই, এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় নাকি 500 মানুষের জীবনের দাম বড়? আমার বুঝান, কোনটা বড় আমার বলেন? পত্রিকা অফিসের এই প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন, এরকম কয়েকজন আছে,
এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো, তাদের গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার 6 মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের লোক থাকতেন, সন্তোষ শর্মা থাকতেন, মতি থাকতেন, মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো, টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন। মিথ্যা কথা বানায় মেজর জিয়াকে করা হয়েছে, বুঝছে না? এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে। 21শে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে, যে মুফতি হান্নান, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ, ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে। তাদের বিচার হবে না, বিচারের ঊর্ধ্বে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই, এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে, এর মধ্যে আপনার নতুন পত্রিকা নেবেন, আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নেবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষে আপনারা মাথায় নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে 24 সালে, এই মানুষগুলো মারা যায় নাই, মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে, এই জন্য এটা নিয়ে এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে। ভাই তোমরা কি, তোমরা যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ডা ভাই এই দেশের? কি তোমরা কি আমার বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটায় লাথি দেয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5,000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন? উনি করেন না, ওনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সব কটা দুর্নীতিবাজ, সব কটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। ওটা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সারজিদ, ওদেরকে কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড় বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে বড় বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমি জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল, মানে জামাতের খালি আমির, নায়েবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। ওগুলো ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারিনি, এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সে, এদেরকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসনাত সারজিদ এদেরও আসার কথা ছিল, আসিফ আগের দিনও বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। যাই হোক, তারা আসার কথা বলে পরে আর আসলো না, মারামারি হলো গোপালগঞ্জে। তো আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওইখানে হামলা হয়েছে, আমি বললাম যে ভাই কি সমস্যা, ওইখানে কি হয়েছে? বললাম তো আপনারা লোকজন নিয়ে যাবেন, আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই। লোকজন কোথায়? ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার 1 সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে, এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সার্জিসের মুখের ভাষায় এটা খরচের টাকা, ভাই খরচের টাকাটা দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, 1 টাকাও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা চাঁদাবাজ। ভাই কোনো সমস্যা ছিল না, চাঁদাবাজ তো এসে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। চাঁদাবাজি তো হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মানে নিব, এইটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে, এটা এদের কারণে। ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও। এরা নেমে এসেছিল সেদিন, সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে। কারা তারা? মাদ্রাসার ছেলে পেলে, লাশের পর লাশ পড়েছিল সেখানে। তাদেরকে ভুলে গেছেন? তাদেরকে জঙ্গি বানায় আবার ফের প্রথম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায় তারপরে করবেন। এটিও এন্টি টেররিজম ইউনিট, যেটা এটিও গতকালকে জেলগেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, তার জামিন হয়েছে অনেক বছর পরে, কালকে বের হয়েছে, তাকে ধরে নিয়ে আসে। আমি ঝামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই। এটিও ভালো বলি ওরা ছেড়ে দিয়েন। এই দেশ জঙ্গিবাদের দেশ না। আমরা খুবই লিবারেল মুসলিম, আমরা কোনো টেররিজম, কোনো এগুলোতে আমরা বিশ্বাস করি না। বিপ্লব চলছে দেশে, আপনি যদি নাকি মানতে না চান যে কেন হবে, করা হবে, বিপ্লব চলছে,
ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে, ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে, যে কিসে হচ্ছে, জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে, খুব সুন্দর জবাব দিয়েছে। আমার এইখানে একবার ডেকেছে, বলছে হ্যাঁ হচ্ছে তো, আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে, এই দেশে তো কোনো গভর্নমেন্ট, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই, যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে। আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোন দিক দিয়ে আটকাবি বল, তুই যেমনি খেলবি অমনি খেলবো, আমাদের কোনো সমস্যা নাই তো। এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে, তাহলে বিপ্লব চলবে, আপনি অ্যারেস্ট করবেন না কেন? আপনার এই যে আসিফ নজরুল দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই, ইয়ে করা যাবে না, কি বলে আসিফ নজরুল বলেছে যে এই জামিনের ব্যাপারে, হাতের যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নাই। আসিফ নজরুল চুতিয়া, তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচেয়ে বেশি জাউরামি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএমএনটিএম এগুলো বানায় রাখছিস, এটা কার কাজ? তোর কাজ না এটা, তুই করছিস। তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন করে তোরে মাল দেয়, টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে, এটা খায়া তুই চুপ করে বসে থাকিস। তো তোর কোনো দায় নেই। বের হলো কিভাবে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে? প্রতিদিন জামিন হচ্ছে, কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে। আর এটিও যায় জেল গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে, যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে। এই তোর এই বাপ ছাড়া, তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করেনি। মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন, কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না। যা ডিআইজি পিজনে যায় বল, আইজি পিজনে যায় বল, কাশিমপুর 1 বল, 2 বল, কেরানীগঞ্জে যায় বল, জেলারদেরকে জিজ্ঞেস কর তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া তারপর করছে। সব শেষ যেটা, সেটাও 10 দিন আগে বের করছে এক মহিলাকে। হ্যাঁ, তো হালিমা নামে এক মেয়েরে বের করছে। মহিলা সে 2009 সালে আটক হয়েছে, গত 16 বছর এই মহিলাটা জেলখানায় ছিল, জীবন শেষ, বুড়া হয়ে গেছে পুরা। তোর বাপ বের করেছে, তোর বাপ। যাক, কাশিমপুরের মহিলা জেল সুপার যে আছে জিজ্ঞেস করে যায়, তোর বাপ সময় দিছে 15 মিনিটের মধ্যে ছাড়তে হবে, ছেড়ে দিছে। তোর বাপের বাইরে গেছিলি, যেই মানে এই দৌলতদিয়ার ঘাটের বাচ্চারা মনে কর 2 দিন ধরে প্রথম আলোর পক্ষে করছিস, তোদের সব কটার জন্ম হয়েছে দৌলতদিয়াতে, তোর এই দৌলতদিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস, তোদের এই দেশে আজ পর্যন্ত 1.5 বছর সময় হয়েছে, যাদের এই 1.5 বছর আগে সুযোগ ছিল না, যারা সময় পেয়েছিস, তারা এই 1.5 বছর এই দেশের জন্য কি করেছিস বল? জঙ্গিবাদ মুক্ত করতে চাস, জঙ্গিবাদ মুক্ত কর। খালেদা জিয়ারে ধর, তারেক রহমানরে ধর, কোকরে ধর, এগুলো জঙ্গিবাদের মূল হোতা। প্রথম আলো বলেছে, প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর, আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম আলোর বিচার কর। আমরা তো চাই বিচার কর, বিচার কর। কেন বিচার করিস না? বিচার না করে সেই যারা জঙ্গিবাদের করেছে তারা এখানে কি, প্রথম আলো কি সাপ নাকি, কামড় দিবে, চবল দিবে? কি হয়েছে? প্রথম আলোর সমস্যা কোথায়? প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা, কি হয়েছে? এদেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে নাই কেউ, এখনো বলে না কেউ, তাদের কি হচ্ছে? মাল পানি খেয়ে, প্রথম আলো তো টাকার অভাব নাই। এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব, দেখবেন এখন এই মুহূর্তে মেঘনার যারা 71-এর মালিক ছিল, সেই মেঘনার ওর নাম কি, মোস্তফা কামাল, প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে। আরে ভাই, ইয়েরা দেখা করতে চায়, এস আলমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়। 2024 সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ, এই হামিম গ্রুপের চ্যানেল 24 এর মালিক, এই শালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে, কোনো সমস্যা হয় না তাদের, কোনো সমস্যা হয় না। অথচ বসুন্ধরার পিছনে লেগেছে। কেন লেগেছে জানেন? বসুন্ধরার পিছনে, বসুন্ধরার বহুত সমস্যা আছে। সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে, এমন একটা কেউ নাই। এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর এর মূল সমস্যা হইলো গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই মূল সমস্যা, বাণিজ্য মন্ত্রণালয়, সবখানে সমস্যা আছে ভাই। জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে, না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা পাবেন না, সুযোগ পাবেন না, প্রতিষ্ঠানই চালাইতে পারবেন না। কিন্তু বসুন্ধরার ইয়েতে লেগেছে। কেন লেগেছে? কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা। এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি। আমি যারা যারা করেছে, সেই 3 তারিখ থেকে শুরু করে এই 15 বছর নাই, 54 বছরে যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা, সবার বিচার চাই। কিন্তু প্রথম আলো যেহেতু এই বসুন্ধরা যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না, এই জন্য বিচারটা খালি বসুন্ধরার হচ্ছে। বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা, বসুন্ধরার মালিকের বিদেশ যাত্রায় সমস্যা। আর ভাই আমি কোনো সমস্যা নেই, আমি কেউ মনে করেন না যে আমি কারো পক্ষে টক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু তাহলে সবার এক করেন, সবার এক না কেন? যেই ফ্যাসিস্ট, যেই একে আজাদ 3 তারিখে বক্তব্য দিল, স্লোগান দিল, রাজনৈতিক নেতার মতো স্লোগান দিয়েছে, 24-এ নির্বাচনে গিয়েছে, বসুন্ধরা মালিকের 24-এ নির্বাচনে গিয়েছে নাকি?
সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছে? তো আওয়ামী লীগে যোগ দিয়েছে, সে আপনাদের পাশে ঘুরে। মোস্তফা কামাল সারা জীবন 71 দিয়ে সারা দেশের ক্ষতি করলো, সে মোস্তফা আপনাদের এখন পীড়িতের লোক। কি সে মাল পানি দিয়েছেন, মাল পানি জায়গা মতো দিতে পারলে তাইলে আপনি সবকিছু ঠিক করতে পারবেন। তো এই মাল পানিতেই চলছে দেশ, এবং এই মাল পানি দিয়েই সেই 55 বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা 5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই। এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই এই 1.5 বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য। নট ইভেন 1.5 বছর, লাস্ট 55 ইয়ার্স এটা পুরোটাই প্রবাসীদের কারণে টিকে আছে। মনে আছে না খেয়ে থাকতে ভুকা নাঙ্গা জাল জিয়াউর রহমান এসে তারপরে এই বিদেশে লোক দেওয়া শুরু করলো, তার আগ পর্যন্ত এই দেশের মানুষ না খেয়ে থাকতো। এই হয়েছে অবস্থা। সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন? মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সময়, আসিফ নজরুল এসে সেই সিন্ডিকেট বানিয়েছেন, খালি মালিকগুলো চেঞ্জ করেছেন। তো পোলাপানের যাইতে 5 লাখ 3 লাখ 4 লাখ সেটাই লাগে। আমার লাভটা কি হইলো? আমারে ভাঙ্গা চূড়া বাংলাদেশ বিমানের টিকিটে দিচ্ছেন, সেইখানেও 3-4 গুণ টাকা বেশি নিয়ে আমার টিকিট করতে হয়। এমন এমন জায়গায় অন্য এয়ারলাইন্সের ইও নাই, ফ্লাইটও নাই, মানুষ বাধ্য হয়ে যাইতে হয়। এগুলো করে রেখেছেন আপনারা, দালালি, পাসপোর্ট অফিস, ঢাকা মেডিকেল, চিকিৎসা খাত। কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে? কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন, চুচিল হয়ে গেলেন। ওনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয়, চোর বাটপারদের নিয়ে ওনারা সংসার করবেন, একটু সংসদ সদস্য হবেন, একটা বুলেট প্রুফ গাড়ি টাড়ি নিয়ে তারপর ওনারা ঘুরতে টুরতে চান। এটাই ওনাদের মূল টার্গেট।